আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৩৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পলাশ ফোন থেকে মুখ তুলে যায়। ২ সেকেন্ড ওর দিক দুর্গণ্য চাউনিতে চেয়ে থাকে, হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে। এতেই সবটা গুলিয়ে গেল মিথিলার। মাথায় ঢুকল না কোনো কিছু। বিভ্রমে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকল পাশে। ক্যাব এলো ১৫ মিনিটের মাথায়। পলাশ ব্যাগ প্যাক সহ উঠে বসে। মিথিলা ঠায় দাঁড়িয়ে তখনও। সে গাড়ির জানলা থেকে চেয়ে বলল, এয়ারপোর্টে থাকবে বলে এসেছো নাকি ওঠার জন্য পালকি আনবো? মিথিলার রাগ লাগছে। পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? উঠলেও চোখে মুখে তাক তীব্র অনীহা। পাশে বসেই ফের একই কথা শুধালো, ক্যাবে যাচ্ছি কেন আমরা? তোমার নিজের গাড়ি নেই পলাশ? না। জবাব শুনে আহত মিথিলা। ঘুটঘুটে অন্ধকার নামল মুখে। পলাশের গাড়ি নেই, এর মানে এখানেও তাকে ট্রামে ট্যাক্সিতে যাতায়াত করতে হবে? সে বিধ্বস্ত মনে বসে থাকে। তিক্ত গলায় ছোট করে বলে, থাত। গাড়ি থামল একটি আলিশান ভবনের সামনে। উচ্চতায় বিশাল। বাইরে থেকে দেখেই মিথিলার চক্ষু চড়ক গাছ। উৎফুল্ল হয়ে বলল, এটা তোমার বাড়ি? উত্তর এলো, নামো। মিথিলা দুরন্ত কদমে নেমে যায়। পলাশ ভাড়া মেটালো ক্যাবের। মিথিলা ভবন দেখতে দেখতে হাঁ করে বলল, এত বড় বাড়ি তোমার পলাশ? ও মাই গুডনেস, এ তো আমার কল্পনার চেয়েও বড়। পলাশ পাশে এসে দাঁড়ালে ওর দিক চেয়ে বলল, এবার বুঝেছি এই বাড়ি করতে করতে আর গাড়ি কেননি, তাই না? থাক, সমস্যা নেই, আমি এসে গেছি না, এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিজ কিনে আনব। পলাশ কেমন করে হাসল। মিথিলা বলল, কি আজব, আমি যা বলছি তাতে এরকম হাসছো কেন তুমি? ও ঠোঁটে হাসি রেখেই বলল, তোমার কথা শুনে হাসছি। হাসার মতো কি এমন বললাম? কিছু না, চলো। মিথিলার কোনো কিছুই মাথায় ঢুকছে না। এক ঝাঁক প্রশ্ন সমেত পিছনে চলল পলাশের। মেইন গেটের বেল বাজালে গার্ড লক খুলে দিলেন। পলাশ গ্রাউন্ড ফ্লোর ফেলে যখনই লিফটে উঠতে যাবে, পূর্বেই কোত্থেকে এক মেয়ে এসে হামলে পড়ল গায়ের ওপর। চমকে উঠল মিথিলা। সাদা চামড়ার মেয়ে, একটা হাঁটু সমান টপ পরেছে শুধু। পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল, ও ফলাস, আই মিস ইউ। পলাশকে অপ্রস্তুত দেখা গেল না। এই যে বউয়ের সামনে বুকের উপর অন্য এক মেয়ে, এতে একটুও ভ্রুক্ষেপ পেল না যেন। এক হাতে লাগেজ বার, অন্য হাতে পাল্টা মেয়েটির পিঠ আঁকড়ে বলল, আই মিস ইউ টু জেনি। মুখের উপর হঠাৎ একদলা পানির ঝাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল নাহিদ। ভয়ার্ত নেত্র হকচকিয়ে চাইল, কে কে? ঘুমো ঘুমো চোখ দুটো স্পষ্ট হতেই সম্মুখে তীব্রকে দেখা যায়। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ওটার পানিই মেরেছে মুখে। নাহিদ হতবুদ্ধি হয়ে বলল, কি হলো? তীব্র অসন্তোষ চোখে চেয়ে, তোকে এখানে ঘুমোতে এনেছি? তাহলে খেয়ে দেয়ে তো মানুষ রাতে ঘুমোবেই, তাই না? আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ। নাহিদ মাথা চুলকায়, কি করব তবে? তীব্র ঘুরে হাঁটা ধরল, ছোট করে বলে গেল, ফলো মি। নাহিদ নিরুপায় হয়ে উঠে বসে। পিছু নেয় ওর। তীব্র সোজা তার রুমে গিয়েছে। বসেছে টেবিলের নিকট থেকে একটা চেয়ার টেনে। নাহিদ আসলে আরেকটা দেখিয়ে বসতে বোঝালো। বসল নাহিদ, তখনও কিছু বোঝেনি। টেবিল ক্লকটায় একবার সময় দেখে নিল। রাত বাজে ১টা। বলল, তুই কি এখন পড়বি নাকি? হ্যাঁ, আর তুই আমাকে পড়াবি। চোখ বেরিয়ে এলো ছেলেটার। তীব্রকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। জান হাতে নিয়ে বসতে হবে। এ ছেলের রেকর্ডের শেষ নেই। ক্লাস 6-এ বসে পড়াশুনো নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটরের মাথা ফাটিয়ে দিয়েছিল। সে আর্তনাদ করে বলল, কি? না না, আমি পারবো না। তীব্র গরম চোখে চেয়ে বলল, কেন, সমস্যা কি? শুষ্ক ঢোক গিলল সে। আসল কথাটা মুখ ফুটে বের হলো না। তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিক চেয়ে থাকে। এরপর ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি আমার কাছের মানুষদের আঘাত করি না। তুই তোর মতো করে পড়াতে থাক। পড়াতেই হবে? তীব্র চোখ রাঙালে চটপট বই মেলল। তীব্র নিজের মতো বলল, প্রতি রাতে আমাকে পড়াবি। তুই আমাকে যা বোঝাবি পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসব। ক্লাসে স্পেশালি ভীতু মেয়ের সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি, আর সেটা নির্ভর করছে তোর ওপর। যদি আমার পারফরমেন্স খারাপ হয়, মাথা না ফাটালেও তোর চেহারার ডিসপ্লে পাল্টে দেব আমি। নাহিদ ভীত কণ্ঠে বলল, এটা কেমন কথা হলো? যদি আমি তোকে পড়াই তাহলে আমি তোর টিচার। টিচারের সাথে এরকম করে কেউ করে? তীব্র ভ্রু উঁচু করে বলল, কথা কম, শুরু কর। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, অবলা অসহায় শ্বাস। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আসলে অনার্স লেভেলের পড়া বই দিয়ে হয় না, পড়াতে হয় নোটস দিয়ে। লেকচারারদের আলাদা নোটস থাকে, সেখানে তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস নেয়। কথাটা বলে সে পড়ানো শুরু করল। অপরদিকে তীব্র খুব মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে, মাথায় অতটা ঢুকছে না।
এই বয়সে পড়াশোনা এত সহজে হয়? নাহিদ পড়াইয়ে যাচ্ছে, মূল্য, মুনাফা, উৎপাদন, খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে, কিন্তু মাথা ভৌ ভৌ করে ঘুরছে তীব্রর। ডান থেকে বামে, বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে। বইয়ের লেখার দিক চাইলেই মনে হচ্ছে নেশালো কিছু মেশানো, ঘুমে একাকার হয়ে আসছে সব। চোখের সামনে পৃথিবী দোদমান্য। সে আধ ঘন্টার মাথায় তড়াক করে দাঁড়িয়ে যায়। বিঘ্ন ঘটিয়ে নাহিদ বলে, কি হলো? পানি খেয়ে আসি, দাঁড়া। তীব্র টালমাটাল পায়ে যেতেই ঠোঁট চেপে হাসল নাহিদ। জীবনে নিজের জন্য পড়েছে কিনা সন্দেহ, আর এখন এক মেয়ের জন্য কত কি আর চলল। তীব্র খেতে যায়নি, গিয়েছে চোখে মুখে পানি দিতে। বেসিনের ট্যাপ ছেড়ে মাথার তালু ভেজালো, আয়নার দিক চেয়ে বিড়বিড় করল, শালা, লেখাপড়ার চাইতে মাস্তানি করা সোজা, এসব মানুষ করে? সে ফিরে এসে আবার আগের জায়গায় বসল, বোঝালো কিছুই হয়নি। একই রকম গম্ভীর গলায় বলল, শুরু কর। একটা কথা বলবো? তীব্র তাকায়, কি? তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস? সে নিষ্কোভ আওড়ালো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই হয়তো বুঝতে পারছিস না, অবশ্য বোঝারও কথা নয়। জীবনে প্রেম কি তাই জানিস না? এই অনুভূতি একদম আলাদা, জানিস? সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে, যেখানে তুই হাওয়ায় উড়বি, শয়নে স্বপনে নিজের প্রেমিকাকে দেখবি। দেখিস, তুই আস্তে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে। আমি এখনই 100% শিওর তুই প্রেমে পড়েছিস। না পড়িসনি, রীতিমতো হাবুডুবু খাচ্ছিস। তীব্র চেয়ারে পিঠ এলিয়ে আর মোড়া ভাঙল। এতগুলো কথার বদৌলতে খুব সাবলীল জবাব দিল, পড়লে পড়েছি, পছন্দ করলে প্রেম করব, প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে যাব, এর মাঝে আর কোনো কথা নেই। পরের দিন তীব্রর ক্লাস নিতে হয়নি। প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না, সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে। তীব্রও আছে, তবে 10 মিনিটের মাথায় মনে হলো এখানে ওর কাজ নেই। এসব ফ্যাচর ফ্যাচর শোনার চেয়ে সিগারেটে দুটো টান বসানো ভালো। সে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মকবুল খেয়াল করতেই থেমে গেলেন। পাশে বসা ফোরকানকে বললেন, এভাবে চলে গেলেন কেন উনি? থাক, বাদ দিন, আপনি বলুন যা বলছিলেন। লোকটার মেজাজ খারাপ হলো, দাঁত চেপে বসে রইলেন। তাও এই ফোরকানের নতুন লেকচারার নিয়ে একটু বেশিই গদগদ ভাব। সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখতে চায়, এমন আধিক্যতা যেন প্রধানমন্ত্রীর ছেলে। তীব্র ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে। চারপাশে ছাত্রছাত্রীরা হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে। এদের সামনে তো খাওয়া যাবে না, কিন্তু যাবে কোথায়? হঠাৎ মনে পড়ল লাইব্রেরির কথা। ওটা এই কলেজের শোপিস, ফাঁকাই থাকে। ছাত্রছাত্রীরা পড়বে কি, পাই মারায় না। সে তৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল। তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে। তীব্রকে ওদিক যেতে দেখেছে, অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে মেতে ওঠে। পুষ্পিতা সবসময়ের মতো একা এক কোনায় বসে বেঞ্চের। তনুজা গিয়েই ব্যস্ত কণ্ঠে বলে, এই পুষ্পিতা, চলো লাইব্রেরিতে যাব। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই এসো। পুষ্পিতা রা করেনি, ভাবল বই নেবে, বাধ্যের মতো সাথে চলল। তীব্র বসেছিল খুব আরামে। আচমকা সজাগ কানে চপল পায়ের শব্দ পেলেই সোজা হয়ে বসল। পদধ্বনি এদিকেই আসছে। সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জানলা দিয়ে। পরপর তাক থেকে যে বই সামনে পেল টেনে নামাতে যায়। অনেকদিন ব্যবহার না হওয়ায় ধুলো জমেছে মলাটে। তীব্রর টানে তপে বাতাসে ময়লা উড়ে নাকে মুখে ঢুকে গেল। খুকখুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচালো। আস্তে ধীরে কেশে জায়গায় বসল এসে, বই মেলে রাখল সামনে। এদিকে তনুজা দরজা অবধি এসে দাঁড়িয়ে যায়। তার পাশের জানলা থেকে উকি দেয় ভেতরে। তীব্র বসে পড়ছে, কি মনোনিবেশর। তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে। পিছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল, কি হলো, ভেতরে যাবে না? তনুজা তৎপর পিছু চেয়ে আঙুল ঠোঁটে চেপে চুপ করতে বোঝায়। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কিছু হয়নি। তনুজার ফিসফিসে কণ্ঠ, স্যার ভেতরে, আসতে বলো, শুনতে পাবে। এবার সেও ফিসফিস করে বলল, কোন স্যার? বলতে গিয়ে তনুজার চেহারা লালচে হয়। তীব্র রেজা তালুকদার। পুষ্পিতার নির্ভেজাল উত্তর, শুনতে পেলে কি হবে, আমরা তো বই নিতে এসেছি, তুমি যাও, গিয়ে বইটা নিয়ে চলে এসো। তনুজা বলল, বই নিতে আসিনি তো, আমি স্যারকে দেখতে এসেছি। পুষ্পিতা গড়বড়ে চোখে চাইল। তনুজার ঠোঁটে হাসি। সে ধ্যান মেরে চেয়ে আছে তীব্রর দিকে। পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছ? কোনোভাবে কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছ, কি হবে ভাবতে পারো? আর স্যার যদি দেখে ফেলেন, কি ভাববেন? মান সম্মান সব যাবে, নিজে ডুববে, আমাকেও ডোবাবে। চুপ, শব্দ করে তনুজা বলল, উফ, পুষ্পিতা বিরক্ত করো না তো, দেখতে দাও। পুষ্পিতার নাকাল দশা। সে আতঙ্কিত, ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার। তার উপর কেমন করে চেয়ে আছে তনুজা। একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেওয়ার ব্যাপারটা জানাজানি হলে আর ভাবতে পারল নাও। এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এলো,
দেখেছো পুষ্পিতা, স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন, আর অন্য স্যারগুলোকে দেখো, ক্লাস না হলে এরা আনন্দে ভাসে, ম্যাডামদের সাথে হাহাহিহি জুড়ে দেয়, অথচ স্যার দেখো এখানে নিরিবিলি বসে বসে পড়ছেন। ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাজ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত না বলো? হ্যাঁ ভাই, উচিত। এখন চলো। আহা, এমন করো না তো, তনুজা তার রেজাকে দেখছে, এখানে তৃতীয় ব্যক্তি হতে এসো না তুমি। পুষ্পিতা ঠোঁট উল্টে বলল, স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে, এভাবে দেখার কি দরকার? এভাবে দেখার মধ্যে যে সুখ, সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে? গফুর ছাদ থেকে কোনো একটা কাজ সেরে নামছিলেন, ওদেরকে ওখানে দেখেই ডাক ছুড়লেন। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।